আচ্ছা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। যারা ক্লাসে যুক্ত হয়েছেন তারা কি সবাই ঠিকমতো শুনতে পাচ্ছেন? একটু কমেন্টে জানাবেন তো যে সবাই ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। একটু সবাই আমাকে কমেন্টে জানান যে সব কিছু ঠিক আছে কিনা, ক্লিয়ার আছে কিনা, শুনতে পাচ্ছেন কিনা। যারা লাইভে যুক্ত হয়েছেন সবাই একটু আমাকে কমেন্টে জানাবেন যে সব কিছু ক্লিয়ার আছে কিনা এবং সকলেই শুনতে পাচ্ছেন কিনা। ঠিক আছে? যে সব কিছু ঠিক আছে কিনা, ক্লিয়ার আছে কিনা, শুনতে পাচ্ছেন কিনা। যারা আচ্ছা আচ্ছা, সব কিছু ঠিক আছে না? আচ্ছা, দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ক্লাসটা শুরু করলাম আর নেটের প্রবলেম শুরু হয়ে গেছে, নেট চলে গেছে। এর আগে একবার আমি 1 মিনিট আগে ক্লাস শুরু করেছিলাম, ঠিক আছে? তো এর আগে আমি 1 মিনিট আগে যখন ক্লাস শুরু করি তখন সাথে সাথে নেট কানেকশনটা চলে যায়। হ্যাঁ, তো আসলে নেট তো আসলো না, লাস্টে মানে ডাটা দিয়ে আর কি ক্লাস নিচ্ছি, জানি না কতটুকু সাপোর্ট দিবে। তো সবাই যেটা করবেন, সবাই একটু বন্ধুদেরকে একটু দ্রুত মেনশন করে দেন, আমরা ক্লাসে চলে যাব, বেশি সময় নষ্ট করব না, ঠিক আছে? যেহেতু ক্লাসটা আজকে আমাদের রিটেন ক্লাস, অ্যাকাউন্টিং রিটেন ক্লাস হওয়ার কথা ছিল, ক্লাসটা হচ্ছে আমাদের পেড ব্যাচের ক্লাস ছিল, তাই না? পেড ব্যাচে আমাদের রিটেন ক্লাস হওয়ার কথা ছিল, ক্লাসটা আমি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি, যেহেতু ক্লাসটা হচ্ছে আমাদের লিখিত ক্লাস। তো অ্যাকাউন্টিং এর উপরে আমরা একটা সুন্দর লিখিত ক্লাস করতে যাচ্ছি। আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে যে ক্লাসটা একটু সবার মাঝে একটু বেশি বেশি শেয়ার করে দেন এবং বন্ধুদেরকে সবাই একটা করে মেনশন করে দেন, ঠিক আছে? বেশি না, আমরা 2জন করে বন্ধুকে মেনশন করব, ওকে? আমরা 2জন বন্ধুকে মেনশন করব, ঠিক আছে? আসলে প্রস্তুতি নিয়ে খুব ভালোভাবে ক্লাস শুরু করতে যাচ্ছিলাম, সাথে সাথে নেট কানেকশনটা চলে যায়, যার কারণে আর কি ক্লাস শুরু করতে একটু লেট হইলো। সবাই যেটা করবেন, 2জন বন্ধুকে একটু কষ্ট করে মেনশন করে দেন এবং সবাই একটা করে লাইভটা শেয়ার করে দিবেন, এতটুকুই অনুরোধ সকলের কাছে। তাহলে আমাদের যে রিটেন ক্লাসগুলো আছে, আমি নিশ্চিত যে রিটেন ক্লাসের মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন। যে অ্যাকাউন্টিংয়ে যে আমাদের রিটেন আছে, এই রিটেন সম্পর্কিত আমরা অনেক কিছু ইনশাল্লাহ শিখতে পারবো, ঠিক আছে ভাইয়া? তো হ্যাঁ, লিখিত, হ্যাঁ লিখিতর জন্য আলাদা খাতা বানাইতেও পারেন বা অ্যাকাউন্টিংয়ে করতেও পারেন, একটা পাতলা একটা খাতা বানাইলে ভালো হয়, ঠিক আছে? তো আমরা হচ্ছে টাইম লাইনে শেয়ার ডান। আচ্ছা দেখি তো ভাই, আমি বেশি সময় নষ্ট করি না, জানেন যে শেয়ার করো, কমেন্ট করো, ইত্যাদি ইত্যাদি করে বেশি টাইম ওয়েস্ট করি না আমি। তো সে কারণে আমি জাস্ট বলবো যে ভাইয়া 2 মিনিট টাইম নিলাম আমি, ঠিক আছে? আপনাদের কাছ থেকে আমি 2 মিনিট টাইম নিলাম, অনেক কষ্টে ক্লাসে জয়েন হয়েছি, নেট চলে যাওয়ার পরেও আসলে ডাটা দিয়ে অ্যাকচুয়ালি কানেক্ট হইলাম ক্লাসে। তো সবাইকে আমি একটু বলবো ভাইয়া কষ্ট করে একটু ক্লাসটা একটু মেনশন এবং শেয়ার দিয়ে দেন বন্ধুদেরকে। আমি দেখতে পাচ্ছি অলরেডি আমাদের সাথে 160 জন যুক্ত হয়েছে, আমরা একটু 200 জনের উপরে যেতে চাই। হ্যাঁ, 200 জনের উপরে গেলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করব, সবাই একটু মেনশন করে দেন। হ্যাঁ, এবং আমাদের যে গ্রুপগুলো আছে আমি অ্যাকচুয়ালি শেয়ারও করতে পারছি না, তো একটু শেয়ার করে দেন, ঠিক আছে? 10 জনকে শেয়ার ডান। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছি মেনশন করছে, আদিবা মেনশন করেছে, তারপরে হচ্ছে আশরাফ উদ্দিন রবিন শেয়ার ডান। আচ্ছা শেয়ার ডান, আচ্ছা শেয়ার ডান। সাকিব রাজ দেখতে পাচ্ছি মেনশন করছে, জেসমিন ফারিয়া শেয়ার ডান। আচ্ছা, ইউজারশিপ বলছে শেয়ার ডান স্যার, ওকে ভাইয়া, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা 170 জনের মতো হয়ে গেছে। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ক্লাসটা অ্যাকচুয়ালি আজকে উন্মুক্ত ক্লাস, অনেকে অনেকদিন থেকে বলছিলেন যে ভাই কিছু ফ্রি ক্লাস দেন, তো আসলে সময় পাই না, পেড ব্যাচ, বিভিন্ন যাবতীয় কাজ, ব্যক্তিগত ব্যস্ততা নিয়ে আসলে সময় হয় না। তো তার কারণে অ্যাকচুয়ালি আজকের ক্লাসটা সকলের জন্য আমি ফ্রিতে দিলাম। আজকে আপনাদের উপস্থিতির উপরে দেখে অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে যে নেক্সটে কোনো ফ্রি ক্লাস আমি দিব কিনা, ঠিক আছে? তো সেই কারণে হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেকজন হয়ে গেছে। রিফাত খান, রাজু চন্দ্র আছে, আল রাব্বি হাসান শেয়ার ডান, সাদিয়া মিম, শাকির হোসেন বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কবিরুল ইসলাম বাঁধন, আচ্ছা শেয়ার ডান। আচ্ছা, মোহা ইসলাম হিয়া বলছে শেয়ার ডান, আপনার ক্লাসগুলো এত ভালো লাগে কেন? আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে ভাইয়া, তাহলে আমরা মোটামুটি প্রায় আমাদের 200-র কাছাকাছি হয়ে গেছে। হ্যাঁ, ক্লাসটা রিটেনের জন্য ভাইয়া, রিটেনের জন্য সকলের জন্য কাজে লাগবে। যদি জগন্নাথ যদি আলাদাভাবে পরীক্ষা নেয়, জগন্নাথ আলাদা করে পরীক্ষা নেওয়ার কথা এখন পর্যন্ত, যদি নেয় তাহলে জগন্নাথও রিটেনে ইনশাল্লাহ কাজে লাগবে এই ক্লাসটা 100%। তো সেই হিসেবে ফার্স্ট টাইমার যারা আছেন, সেকেন্ড টাইমার আছেন, তাদের জন্য। প্লাস আমি আরেকটা কথা বলি ভাইয়া, ক্লাসের আজকে আমি যে প্রশ্নগুলো সলভ করাবো, এই প্রশ্নগুলো আমি এমনভাবে সলভ করাবো যে প্রতিটা চ্যাপ্টার আপনার টাচ হয়ে যাবে। হ্যাঁ, প্রতিটা চ্যাপ্টার আপনার টাচ হয়ে যাবে, অর্থাৎ ফুল অ্যাকাউন্টিংটা একটা রিভিশন হয়ে যাবে আপনার। বোঝা গেছে ভাইয়া? আপনার ফুল অ্যাকাউন্টিংটা আজকে রিভিশন হয়ে যাবে একবার। আমি জানি আমার পেড ব্যাচের অনেকজনকে এখানে দেখতে পাচ্ছি। তো পেড ব্যাচে যারা আছেন সেটা হচ্ছে, হ্যাঁ বিজনেস স্কোয়াডে শেয়ার দেন, কোনো সমস্যা নেই। আমি দেখতে পাচ্ছি পেড ব্যাচে যারা আছেন আমাদের এখানে, তারা জানেন যে পেড ব্যাচে আমাদের মোটামুটি প্রায় 2বার করে রিভিশন কমপ্লিট হয়েছে, 2বার করে আমরা ক্লাস শেষ করেছি। প্লাস হচ্ছে আজকে যদি করে, সে হচ্ছে একদিনে অনেকগুলো চ্যাপ্টার সে রিভিশন দিতে পারবে, অনেকগুলো কনসেপ্ট তার মাথার মধ্যে ইনশাল্লাহ ঢুকবে, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতে পাচ্ছি প্রায় 200 জন ক্রস করে গেছে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ, সবাইকে অনেক ধন্যবাদ।
যেহেতু একটা মানে প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে ক্লাস শুরু করছি, তো আমরা ক্লাসটা চলে যাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করি। ওকে ভাইয়া? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি, আমরা ক্লাসে চলে যাই, ঠিক আছে? আচ্ছা, দেখেন রিটেন ক্লাসে আমরা 1 নম্বর প্রশ্নে আমরা যেটা দেখছি সেটা এখানে কি বলেছে দেখেন তো। আমাদেরকে বলেছে মালিকানা সত্ত্বে আয় ও ব্যয়ের প্রভাব কি। তাহলে দেখেন তো, আয় ও ব্যয়ের প্রভাব চেয়েছে কার উপরে ভাইয়া? মালিকানা সত্ত্বে, মানে মালিকানা সত্ত্বের উপরে আয় ও ব্যয়ের প্রভাব কি। ভাই এটার উত্তর কি আমরা করতে পারি বলেন তো? মালিকানা সত্ত্বে আয় ও ব্যয়ের কি প্রভাব রয়েছে? আমরা কি বলতে পারি ভাইয়া যে মালিকানা সত্ত্বে আয় ও ব্যয়ের কি প্রভাব রয়েছে? এটা কি আমরা বলতে পারি? বলেন তো দেখি। কত ক্লাসটা রেকর্ড করে লাইভ ক্লাসে জয়েন করলাম ভাইয়া, বলেন তো একটু দেখি মালিকানা সত্ত্বে আয় ও ব্যয়ের কি প্রভাব পড়ে, কে বলতে পারি আমরা? একটু সবাই কমেন্ট করার ট্রাই করি তো ভাইয়া, যে মালিকানা সত্ত্বে আয় ও ব্যয়ের প্রভাব কি, কে বলতে পারি এটা আমরা একটু দেখি, ট্রাই করি দেখি। মালিকানা সত্ত্বে আয়ের প্রভাব কি ভাইয়া? মালিকানা সত্ত্ব মানে কি? ওই না ভাইয়া? এই ওই এর মধ্যে কি আছে? সি প্লাস আর মানে রেভিনিউ মাইনাস ই মাইনাস ডি, তাই না ভাইয়া? তার মানে এই যে দেখেন আই, তাই না? আর এই যে ই মানে হচ্ছে ব্যয়। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম বলেন তো? এখান থেকে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আয় কি হয় বলেন তো? আয়ের প্রভাবটা কি মালিকানা সত্ত্বে? আয় আমরা বলতে পারি আয় হচ্ছে মালিকানা সত্ত্বকে কি করে বলেন তো? আয় হচ্ছে মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে, তাই না? আয় হচ্ছে মালিকানা সত্ত্বকে কি করে? বৃদ্ধি করে, রাইট? আয় মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে, বা আয় বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে। আর ব্যয়ের আগে কি আছে ভাইয়া? ব্যয়ের আগে আছে হচ্ছে মাইনাস, তার মানে আমরা বলতে পারি কি হয়? ব্যয় হচ্ছে মালিকানা সত্ত্বকে কি করে? ব্যয় হচ্ছে মালিকানা সত্ত্বকে হ্রাস করে। ব্যয় মালিকানা সত্ত্বকে কি করে ভাইয়া? ব্যয় হচ্ছে মালিকানা সত্ত্বকে হ্রাস করে। তাহলে দেখেন তো মালিকানা সত্ত্বে আয় ও ব্যয়ের কি প্রভাব, আমরা কি সবাই বুঝতে পেরেছি ভাইয়া? বলেন তো দেখি, বলেন। সবাইকে ক্লিয়ার হয়েছে এই কনসেপ্টটা? তাহলে মালিকানা সত্ত্বে আয় ও ব্যয়ের কি প্রভাব রয়েছে এটা আমরা বুঝতে পেরেছি, তাই না ভাইয়া সকলে? তাহলে এই প্রশ্নটা দেখেন, মালিকানা সত্ত্বে ব্যয়ের প্রভাব, এটা ঢাবি রিটেনে কিন্তু অলরেডি এই প্রশ্নটা ভাইয়া চলে আসছে। তো অনেকে আমরা এই প্রশ্নটা আমরা উত্তর করতে পেরেছিলাম না। তাহলে মালিকানা সত্ত্বে আয় ও ব্যয়ের কি প্রভাব রয়েছে, আমরা কি সকলে পারবো বলেন তো দেখি? তাহলে সুন্দর করে আমাদেরকে একটু লিখে দিতে হবে কি আয়ের প্রভাব কি। আয় হচ্ছে মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করছে, তাই না? আর ব্যয়ের আগে কি আছে? মাইনাস আছে। তাহলে ব্যয় কি করে? মালিকানা সত্ত্বকে হ্রাস করে। জাস্ট এতটুকু কথা লিখে দিলে আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। ক্লিয়ার ভাইয়া? ওকে, থ্যাংক ইউ। এবার আসি আমরা 2 নাম্বার। দেখেন প্রশ্ন বলছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভাইয়া, এই প্রশ্নগুলো খুব আসার সম্ভাবনা রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া। শোনেন, নীতিমালা আছে না, হিসাব বিজ্ঞানের যে নীতিমালা চ্যাপ্টার, এই হিসাব বিজ্ঞানের নীতিমালা চ্যাপ্টার থেকে আপনি একটা প্রশ্ন আপনি পাবেনই। নীতিমালা চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আপনার রিটেনে 100% আসবে, ঠিক আছে ভাইয়া? রিটেনে আমি 100% নীতিমালা চ্যাপ্টার থেকে আমি একটা প্রশ্ন পাবো, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, পরীক্ষাতে এতটুকুই লিখতে হবে ভাইয়া, এতটুকুই জায়গা থাকবে, এতটুকুই লিখতে হবে। তাহলে দেখেন আমাদের কি প্রশ্ন বলেছে, হিসাব বিজ্ঞানের কোন ধারণা বা নীতি অনুসারে আমরা স্থায়ী সম্পদকে উদ্বৃত্ত পত্রে দেখাবো। কি বলেছে ভাইয়া? স্থায়ী সম্পদকে কোন ধারণা বা নীতি অনুসারে স্থায়ী সম্পদকে উদ্বৃত্ত পত্রে আমরা দেখাবো। ভাইয়া এটা সবাই কমেন্ট করি তো একটু দেখি ভাইয়া। স্থায়ী সম্পদকে আমরা উদ্বৃত্ত পত্রে কোন নীতি বা ধারণা অনুযায়ী দেখাবো ভাইয়া, বলি তো দেখি একটু সবাই। ফেরদৌস নাইম রাফি বলছে জি ভাই পারবো। আচ্ছা ভাইয়া, তাহলে আমি একটু বলি তো ভাইয়া, উদ্বৃত্ত পত্রে আমরা কি দেখাবো ভাইয়া? কি বলেছে? উদ্বৃত্ত পত্রে আমরা স্থায়ী সম্পদকে, কাকে? স্থায়ী সম্পদকে দেখাবো কোন ধারণা বা নীতি অনুসারে। আমরা উত্তর করি সবাই, দেখি কে বলতে পারে দেখি। আবির হোসেন বলছে রক্ষণশীলতা নীতি। হাট পাগল। রাকিব বলছে চলমান প্রতিষ্ঠান ধারণা। হৃদয় বলছে চলমান প্রতিষ্ঠান। আদিত্য সিং বলছে ঐতিহাসিক ব্যয় নীতি। চলমান প্রতিষ্ঠান। আচ্ছা, মিশ্র উত্তর পাচ্ছি। দেখেন প্রথম প্রশ্ন, আমরা এখান থেকে আমরা 2টা জিনিস জানবো, সেটা হচ্ছে উদ্বৃত্ত পত্রে স্থায়ী সম্পদকে কোন মূল্যে দেখাবো সেটা আগে জানবো, ঠিক আছে? মনে রাখবেন, স্থায়ী সম্পদকে উদ্বৃত্ত পত্রে দেখাতে হয় কোন মূল্যে ভাইয়া? বই মূল্যে দেখাতে হয়। এটিও আমাদের প্রশ্ন আসতে পারে, যদি বলে স্থায়ী সম্পদকে উদ্বৃত্ত পত্রে কোন মূল্যে দেখানো হয়, তাহলে উত্তর হবে ভাইয়া বই মূল্য। ভাইয়া বই মূল্য কি? আপনারা যদি আর্থিক বিবরণী করে থাকেন, আমরা কি দেখেছি? আসবাবপত্র দেখেছি না ভাইয়া? এইভাবে আসবাবপত্র থাকতো 1 লাখ টাকা, তাই না? এই আসবাবপত্র থেকে আমরা কি করতাম? পুঞ্জীভূত অবচয়কে বাদ দিতাম, মনে আছে আপনাদের? এই জিনিসটা আমরা উদ্বৃত্ত পত্রে করতাম না। পুঞ্জীভূত অবচয় হচ্ছে 20,000 টাকা, দেন আসবাবপত্রের মূল্য কত ভাইয়া? 80,000 টাকা। এই মূল্য আমি দেখাইতাম না, এই 80,000 টাকাকে দেখাইতাম না। তাহলে বলেন তো, সম্পদ থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিলে কি পাই আমরা? বই মূল্য পাই। তাহলে একটা জিনিস মনে রাখবেন, যদি প্রশ্ন করে
যদি প্রশ্ন করে উদ্বৃত্ত পত্রে স্থায়ী সম্পদকে কোন মূল্যে দেখাতে হয়, তাহলে উত্তর হবে বই মূল্যে। এখন উদ্বৃত্ত পত্র প্রস্তুত করা হয় কোন নীতি বা ধারণা অনুসারে, বলেন তো ভাইয়া? উদ্বৃত্ত পত্র প্রস্তুত করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে, তাই না ভাইয়া? চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে। তো উদ্বৃত্ত পত্রে আমরা স্থায়ী সম্পদকেও দেখাবো কোন ধারণা অনুসারে ভাইয়া? উত্তর হবে চলমান প্রতিষ্ঠান। উত্তর কি হবে ভাইয়া? উত্তর হবে চলমান প্রতিষ্ঠান। দেখলেন অনেকে কিন্তু পারলেন না, অনেকে কিন্তু এটার উত্তর কি পারলেন করতে, এটার উত্তর কিন্তু ভাইয়া অনেকে করতে পারলেন না। তাহলে কি হবে? তাহলে কিন্তু ভাইয়া হলো না। ওকে, এরপরে দেখেন এই প্রশ্নে কি বলেছে, হিসাব বিজ্ঞানের কোন ধারণা বা নীতি অনুসারে স্থায়ী সম্পদকে হিসাবে লিপিবদ্ধ করা হয়? ভাইয়া আমরা স্থায়ী সম্পদকে হিসাবে লিপিবদ্ধ করি কোন নীতি বা ধারণা অনুসারে? আমরা জানি ক্রয় মূল্য নীতি। কোন নীতি ভাইয়া? ক্রয় মূল্য নীতি। এই ক্রয় মূল্য নীতির আরেকটা নাম কি ভাইয়া? ক্রয় মূল্যের আরেকটা নাম হচ্ছে ঐতিহাসিক ব্যয় নীতি। ক্রয় মূল্য নীতির আরেকটা নাম কি ভাইয়া? ঐতিহাসিক ব্যয় নীতি। তাহলে ভাইয়া দেখেন প্রশ্ন কিন্তু দুইটা। যখন আপনাকে বলবে স্থায়ী সম্পদকে হিসাবে লিপিবদ্ধ করা হয় কোন নীতি অনুসারে, আমরা স্থায়ী সম্পদকে হিসাবে লিপিবদ্ধ করব ঐতিহাসিক ব্যয় বা ক্রয় মূল্য নীতি অনুসারে। ক্লিয়ার ভাইয়া? আর যখন আপনাকে বলবে, কি বলবে ভাইয়া? উদ্বৃত্ত পত্রে দেখাতে হয় কোন নীতি বা ধারণা অনুসারে, তখন কিন্তু আমাদের উত্তর হবে চলমান প্রতিষ্ঠান। তখন কি উত্তর হবে? চলমান প্রতিষ্ঠান। তাহলে এটা মনে রাখার উপায় কি ভাইয়া? আমরা যেহেতু উদ্বৃত্ত পত্র প্রস্তুত করি চলমান প্রতিষ্ঠান অনুসারে, সেজন্য আমরা উদ্বৃত্ত পত্রে আমরা স্থায়ী সম্পদকে দেখাবো এই চলমান প্রতিষ্ঠান অনুসারে। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া আমরা? ইয়েস অর নো সবাই একটু কমেন্ট করি তো দেখি। ওকে, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তাহলে ভাইয়া দুইটা জিনিসের পার্থক্য কি আমি বুঝতে পেরেছি? ইয়েস অর নো ভাইয়া দেখি একটু সবাই কমেন্ট করেন। তাহলে এই দুইটা প্রশ্নের মধ্যে কোনোটা যদি আমার পরীক্ষায় আসে, সেটা হইতে পারে এমসিকিউ, সেটা হতে পারে আমাদের রিটেন। আমরা কি পারবো ভাইয়া? বলেন তো দেখি। জি স্যার, বুঝতে পারছি। ওকে, ভেরি গুড। তাহলে যারা ভুল করেছেন আমি আশা করি তারা সুন্দর করে ভুলটা শুধরে নেবেন। ওকে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ। নেক্সটে যাই আমরা তাহলে। 3 নাম্বার যে প্রশ্নটা আমাদের বলেছে দেখেন, IS2 ভাইয়া, IS2 তে কি সম্পর্কে বলা হয়েছে ভাইয়া? IS2 তে আমাদের মজুদ পণ্য সম্পর্কে বলা হয়েছে, তাই না ভাইয়া? IS2 তে মজুদ পণ্য সম্পর্কে বলা আছে। এখন বলেছে IS2 অনুসারে মজুদ পণ্যকে কোন মূল্যে লিপিবদ্ধ করতে হয়? ভাইয়া এটার উত্তর সবাই করেন, সবার উত্তর আমি দেখতে চাই। বলেন IS2 অনুসারে মজুদ পণ্যকে কোন মূল্যে লিপিবদ্ধ করা হয়? সবাই এটার উত্তর করেন তো দেখি ভাইয়া। IS2 অনুসারে মজুদ পণ্যকে কোন মূল্যে লিপিবদ্ধ করতে হয়? এটার উত্তর সবার দেখতে চাই ভাইয়া, দেখি। IS2 ভাইয়া, তাই না ভাইয়া? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ জি ভাই, ক্লিয়ার। আমি রিটেনে মোটামুটি আপনাদের কয়টা ক্লাস নিব? হ্যাঁ, রিটেনে আমি মোটামুটি 60টার মতো ক্লাস নিব। যে প্রশ্নগুলো করাবো ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, 60টার মতো ক্লাস পাবেন রিটেনে। আর হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে ফাইনাল সাজেশন, ফাইনাল রিভিশন, ফাইনাল শর্ট, যা ক্লাস করাবো এর বাইরে অ্যাকাউন্টিং, রিটেন বলেন, এমসিকিউ বলেন, কোনো ইউনিভার্সিটিতে এর বাইরে কিছু আসবে না। ক্লিয়ার ভাইয়া? বলেন বলেন কে বলতে পারে দেখি, কে বলতে পারে যেটি কম? কম ভাই, কি কম বলেন তো? আপনি আর আমার মধ্যে যেটি কম, কার মধ্যে কম সেটা বলতে হবে। কম, যেটি কম, কিসের যেটি কম? যেটি কম, কি যেটি কম ভাইয়া? যেটি কম খালি বললে হবে? উত্তর হবে বলেন তো? একটা ছেলে মাত্র ঠিক উত্তর দিয়েছে এ পর্যন্ত। কম মূল্যে লিপিবদ্ধ করা হয়। কোন কম মূল্যে লিপিবদ্ধ করা হয় ভাইয়া? দুটির মধ্যে যেটি কম। কোন দুটির মধ্যে? IS2 তে তো বলেছে কোন দুটি মূল্য, সেই দুটি মূল্যের নাম লিখতে হবে এখানে। বলেন, একটা ছেলে সঠিক উত্তর দিয়েছে এ পর্যন্ত, বাকি কারো উত্তর পাইনি আমি। ঠিক আছে, হ্যাঁ, দুইজন 3জন সঠিক উত্তর দিয়েছে। ভেরি গুড। দেখছেন এরা ভালো করে পড়াশোনা করেছে। IS2 ভাইয়া, আমি যখন পড়াইছিলাম তখন কি শেখাইছিলাম? IS2 কি বলেছে? IS2 বলেছে ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটি না। IS2 বলেছে ক্রয় মূল্য ও নিট আদায়যোগ্য মূল্য। কি ভাইয়া? ক্রয় মূল্য ও নিট আদায়যোগ্য মূল্যের মধ্যে যেটি কম সেটি। ঠিক আছে, আদায়যোগ্য মূল্যের মধ্যে যেটি কম। ঠিক আছে ভাইয়া, মনে থাকবে। এই যে এমডি রোহান, ঠিক আছে, সে সবার আগে সঠিক উত্তর করেছে। ঠিক আছে, সে ভালো করে পড়াশোনা করেছে। দেখছেন? তাহলে ভাইয়া শুধুমাত্র এমসিকিউ এর অপশন দেখে দাগাবো তাহলে কিন্তু হবে না। আমাদেরকে সুন্দর করে মেন জিনিসটা জানতে হবে। এই কারণেই রিটেন পরীক্ষা নেওয়া হয়, এই কারণেই রিটেন পরীক্ষাটা নেওয়া হয় ভাইয়া। তাহলে দেখেন IS2 অনুসারে আমাদেরকে মনে রাখতে হবে মজুদ পণ্যের ক্রয় মূল্য ও নিট আদায়যোগ্য মূল্যের মধ্যে যেটি কম সেটি আমরা কি করব ভাইয়া? সেটি আমরা লিপিবদ্ধ করব। সবাই কি বুঝছি ভাইয়া? বলেন।
রাইট। কোন মূল্যে লিপিবদ্ধ করব? আপনারা উত্তর করছেন যেটি কম। আরে ভাই যেটি কম সেটা তো জানি, কিন্তু আইএস তো দুটি মূল্যের কথা বলেছে নাকি? আইএস তো আমাকে দুটি মূল্যের কথা বলেছে, তাহলে আমরা বলবো ক্রয় মূল্য ও নিট আদায়যোগ্য মূল্যের মধ্যে যেটি কম সেই মূল্যে আমরা লিপিবদ্ধ করব। ক্লিয়ার ভাইয়া সবাই? ওকে, আচ্ছা, ভেরি গুড। জি স্যার, ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে আমরা নেক্সটে যাই। হ্যাঁ, দেখেন এবার আমরা একটা দেখতে পাচ্ছি ম্যাথ, এবং এই ম্যাথটা দেখেন সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, ঢাবি 22-23-এ চলে আসছে এই ম্যাথটা। ঠিক আছে, ঢাবি লিখিত 22-23-এ ম্যাথটা চলে আসছে। তো এই প্রশ্নে আমাদেরকে কি বলেছে? প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় কত? প্রতি ইউনিট মানে কি? একক প্রতি উৎপাদন ব্যয় কত সেটা জানতে চেয়েছে। ভাইয়া তাহলে একক প্রতি উৎপাদন ব্যয়ের কি আমরা সূত্র জানি? সেটা আগে আমরা লিখবো, তাই না ভাইয়া? একক প্রতি উৎপাদন ব্যয়ের সূত্র কি বলেন তো? কি শিখাইছিলাম? উৎপাদন ব্যয় যখন করাইছি তখন একক প্রতি উৎপাদন ব্যয়ের সূত্র আমি কি শিখাইছিলাম? ওপরে থাকবে কি? ওপরে থাকবে উৎপাদন ব্যয়, ওপরে থাকবে মোট উৎপাদন ব্যয়, আর নিচে কি থাকবে ভাইয়া? নিচে থাকবে হচ্ছে উৎপাদন একক। তাহলেই আমরা কি পেয়ে যাব? তাহলে আমরা একক প্রতি উৎপাদন ব্যয় বা একক ইউনিট প্রতি উৎপাদন ব্যয়ের আমরা মানটা পেয়ে যাব। তাহলে ভাই আমরা একটু দেখি তো প্রশ্নে কি কি দেয়া আছে। একজন উৎপাদনকারী একটি পণ্যের 15,600 ইউনিট প্রস্তুত করে। তাহলে দেখেন এত ইউনিট আমি কি করেছি? প্রস্তুত করেছি। তার মানে এটাই হচ্ছে আমার কি? এটাই হচ্ছে আমার উৎপাদন একক। তাহলে কত ভালো এরা, দেখেন উৎপাদন এককের মান দিয়ে দিয়েছে। এখন দেখি প্রশ্নে কি আমার উৎপাদন ব্যয়ের মান দেয়া আছে? না, প্রশ্নে দেখেন উৎপাদন ব্যয়ের মান দেয়া নাই। তো উৎপাদন ব্যয়ের মান যেহেতু দেয়া নাই, তাহলে আমরা উৎপাদন ব্যয়ের মানটা বের করি, করে ক্যালকুলেশন করলে আমার মান বের হয়ে যাবে। তাহলে দেখি উৎপাদন ব্যয়ের সূত্র কি? সকল প্রত্যক্ষ খরচকে আমরা আগে যোগ করব। তাহলে প্রত্যক্ষ কাঁচামাল আছে কত ভাইয়া? প্রত্যক্ষ কাঁচামাল আছে 10,500। প্রত্যক্ষ শ্রম আছে কত ভাইয়া? 21,000। তাহলে কত হইল আমাদের ভাইয়া? 31,500। সকল প্রত্যক্ষকে যোগ করলে পাই আমরা মুখ্য ব্যয়। কি ব্যয় পাই? মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে আমরা যোগ করব কি? মুখ্য ব্যয়ের সাথে আমরা যোগ করব কারখানা ও পরিব্যয়। ভাইয়া কারখানা ও পরিব্যয়ের আরেকটা নাম কি? উৎপাদন ও পরিব্যয় না? ভাইয়া আমি যখন পড়াই আপনাদেরকে বলেছিলাম না কারখানা ও পরিব্যয়ের আরেকটা নাম হচ্ছে উৎপাদন ও পরিব্যয়। তো আমরা কি জানি? মুখ্য ব্যয়ের সাথে যদি কারখানা ও পরিব্যয়কে যদি আমি যোগ করি তাহলে আমরা কি পেয়ে যাব বলেন তো? তাহলে আমরা কি পেয়ে যাব বলেন? তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে কত? এখানে 46,800 হয়, তাই না ভাইয়া? এই 46,800 হচ্ছে আমার উৎপাদন ব্যয়। 46,800 কি আমার উৎপাদন ব্যয়। তাহলে দেখেন আমি সূত্রের উৎপাদন ব্যয় পেয়ে গেছি, এখানে বসাই দিই 46,800। তাহলে আমার অঙ্ক হয়ে গেল 3-15 45, আর থাকে 1800, 3-6 18, মানে এটা কাটাকাটি করলে দেখবেন যে 3 টাকা হবে। কয় টাকা? 3 টাকা হবে। তাহলে একক প্রতি আমাদের উৎপাদন ব্যয় কত? একক প্রতি আমাদের উৎপাদন ব্যয় হচ্ছে 3 টাকা। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? বলেন তো সবাই কি বুঝতে পেরেছি? তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের উৎপাদন ব্যয় থেকে আসছে। এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন? উৎপাদন ব্যয় থেকে পরপর 2 বছর একই প্রশ্ন দিয়েছে। অর্থাৎ এই প্রশ্নটা আপনারা 22-23-এ দেখলেন না, এই সেম প্রশ্নকে আবার 23-24-এ দিয়েছে। কত সালে দিয়েছে? সেম প্রশ্নটাই আপনাদের আবার 23-24 সাল, অর্থাৎ এই বছরও এই প্রশ্নটা এসেছে। তো সেই কারণে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, এবং আপনাদের রাবি বলেন, আপনাদের গুচ্ছ বলেন, সেই ইউনিভার্সিটিতেও এই প্রশ্নটা একাধিকবার এসেছে। ঠিক আছে, এই প্রশ্নটা আমাদের একাধিকবার এসেছে, সেই কারণে এই প্রশ্নটা আমাদের ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমাদেরকে প্রশ্ন যত বড়ই হোক আমাকে দেখতে হবে কি কি শেখাইছি আপনাদেরকে বলেন তো? সবসময় আমি বলেছি প্রশ্নে কি চাচ্ছে সেটা আগে দেখেন। প্রশ্নে কি বলেছে? একক প্রতি উৎপাদন ব্যয়। ভাইয়া একক প্রতি উৎপাদন ব্যয়ের সূত্রটা তো জানতে হবে। দিন শেষে আমার যাই থাকুক না কেন এই সূত্র দিয়েই তো মান বের হবে, তাই না? তাহলে একক প্রতি উৎপাদন ব্যয়ের সূত্র কি? ওপরে উৎপাদন ব্যয়, নিচে উৎপাদন একক। এবার আমরা দেখব উৎপাদন এককের মানটা দিয়ে দিয়েছে। এবার তাহলে আমি উৎপাদন ব্যয় বের করা নিশ্চয়ই শিখেছি। উৎপাদন ব্যয়ের সূত্র কি? মুখ্য ব্যয় প্লাস কারখানা ও পরিব্যয়। তো সকল প্রত্যক্ষ খরচের সমষ্টি মুখ্য ব্যয়, এর সাথে ভাইয়া যোগ করব কি? কারখানা ও পরিব্যয়। তো এখানে ওরা কারখানা ও পরিব্যয় না লিখে লিখেছে উৎপাদন ও পরিব্যয়। তো আমরা তো জানি যে কারখানা ও পরিব্যয়ের আরেকটা নামই হচ্ছে উৎপাদন ও পরিব্যয়। তাহলে যোগ করে দিই, দিলেই আমাদের উৎপাদন ব্যয় বের হয়ে গেল। আশা করি সকলে বুঝতে পেরেছি ভাইয়া। রাইট, প্রশ্নে কি জানতে চেয়েছে সেটা আমাকে আগে দেখতে হবে। ক্লিয়ার সবাই? তাহলে প্রশ্নে আমাদের কি জানতে চেয়েছে সেটা আমাদের আগে দেখতে হবে, দেন আমরা সুন্দর করে সমাধান করতে পারবো। এবার দেখি আমাদের, দেখেন
5 নম্বরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও দেখেন ঢাবি লিখিত 22-23 আসছে, এবং এই প্রশ্ন এমসিকিউ হোক বা রিটেন হোক কোনো ইউনিভার্সিটিতে আসার সম্ভাবনা বেশি, যে কোনো একটা ইউনিভার্সিটিতে আসার সম্ভাবনা বেশি এই প্রশ্ন এবার, ঠিক আছে ভাইয়া, সেটা এমসিকিউ হোক আর সেটা রিটেনে হোক, এই প্রশ্নটা আমাদের আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে ভাইয়া। দেখেন তো এই প্রশ্নে আমাদের যেটা বলেছে, দেখেন আমাদেরকে এই প্রশ্নে বলছে মজুত মাল কত, কি বলেছে মজুত মাল কত। ভাইয়া আমি আপনাদেরকে একটা জিনিস বলেছিলাম, মনে আছে কিনা দেখেন, আমাকে যদি মজুত মাল এবং অগ্রিম খরচ নির্ণয় করতে বলে, কি বলে ভাইয়া, মজুত পণ্য অথবা অগ্রিম খরচ, ঠিক আছে, মজুত পণ্য এবং অগ্রিম খরচ যদি আমাদেরকে নির্ণয় করতে বলে, তাহলে আমরা কি সূত্র শিখেছিলাম, কে বলতে পারে দেখি। তাহলে এই সূত্রটা হচ্ছে আমাদের ভাইয়া চলতি সম্পদ, কি সূত্র, চলতি সম্পদ মাইনাস তরিত সম্পদ, চলতি সম্পদ মাইনাস তরিত সম্পদ, ঠিক আছে। তাহলে ভাইয়া মনে রাখবেন চলতি সম্পদ এবং তরিত সম্পদের পার্থক্যকেই বলা হয় মজুত পণ্য ও অগ্রিম খরচাবলী। তো প্রশ্নে আমাদের তো অগ্রিম খরচাবলী বলে কিছু জানতে চাইনি, জানতে চাইছে মজুত মাল কত, তা আমরা মজুত মাল সমান লিখতে পারি চলতি সম্পদ মাইনাস তরিত সম্পদ। তাহলে এই প্রশ্নে দেখেন তো চলতি সম্পদের মান দেওয়া আছে না ভাইয়া, চলতি সম্পদের মান দেওয়া আছে কত, 1,20,000 টাকা। এখন বিপত্তি বাদবে তরিত সম্পদের মানটা আমাদের দেয়া নাই, তাহলে ভাইয়া তরিত সম্পদের মান যদি আমাদের না দেয়া থাকে, তাহলে এখন আমাদেরকে কি করতে হবে, তরিত সম্পদের মানটা বের করতে হবে। তাহলে এই ফরম্যাটে যদি ম্যাথ দেয়া থাকে, যে ম্যাথে কি দেয়া আছে, অনুপাত দেয়া আছে, তাহলে আমি কি শিখাইছিলাম ভাইয়া, প্রথমে আমরা দেখব যে অনুপাতটা দেয়া আছে, কি অনুপাত দেয়া আছে, অনুপাতে দেয়া আছে তরিত অনুপাত, তরিত অনুপাত দেয়া আছে, তাই না। তাহলে তরিত অনুপাতের মধ্যে কি কি থাকে, 0.50, এটা হচ্ছে তরিত সম্পদের মান, এটা কিসের মান, তরিত সম্পদের মান, তাই না ভাইয়া। আর এই যে 1 দেয়া আছে, একটা কিসের মান ভাইয়া, একটা হচ্ছে চলতি দায়ের মান, কিসের মান, চলতি দায়ের মান, ঠিক আছে। তাহলে প্রথমে আমি অনুপাতকে টার্গেট করব, অনুপাতকে টার্গেট করব, অনুপাতে কি কি মান দেয়া আছে করলাম। এরপরে আমি দেখব টাকা দেয়া আছে কিসের, টাকা দেয়া আছে দুইটা জিনিসের, একটা চলতি সম্পদ, একটা চলতি মূলধন। ভাইয়া দেখেন তো চলতি সম্পদেরও অনুপাতের মান নাই অঙ্কে, চলতি মূলধনেরও অনুপাতের মান নাই। তো আমরা একটা জিনিস করি তো ভাইয়া, দেখি কোনোভাবে কি আমরা এই দুইটা টাকা নিয়ে কি এই দুইটার মধ্যে যে কোনো একটা মান বের করতে পারি, অবশ্যই পারি ভাইয়া। দেখেন তো চলতি সম্পদ থেকে চলতি মূলধন যদি বাদ দিয়ে দিই, সম্পদ থেকে যদি আমরা মূলধন বাদ দিয়ে দিই, তাহলে কি পাই, চলতি দায় পাবো না। চলতি সম্পদ আছে কত, 1,20,000, এখান থেকে যদি আমরা চলতি মূলধন 30,000 বাদ দিয়ে দিই, ভাইয়া সম্পদ থেকে যদি আমরা কি বাদ দিয়ে দিই, মূলধন বাদ দিয়ে দিই, তাহলে 90,000 টাকাকে আমরা কি বলবো, চলতি দায় বলবো না, চলতি দায় বলবো ভাইয়া। তাহলে এই যে দেখেন চলতি দায় কত, 90,000 টাকা। তাহলে দেখেন তো ভাইয়া এই যে এক অংশের মান কিসের মান, চলতি দায়ের মান, আর সেটা টাকায় কত, 90,000। তাহলে কি আমরা বলতে পারি 90,000 ভাগ 1, অর্থাৎ চলতি দায়কে আমরা চলতি দায় দিয়ে ভাগ দিলাম। প্রশ্নে আমার কিসের মান লাগবে এই অঙ্কটা করতে, তরিত সম্পদের মান লাগবে। তাহলে তরিত সম্পদের মান কত, যেটার মান লাগবে সেটা দিয়ে গুণ করব। তরিত সম্পদের মান হচ্ছে 0.5। এখন 90,000কে 0.5 দিয়ে যদি গুণ করেন, তাহলে 90,000-এর অর্ধেক কত হয় ভাইয়া, 45,000 হয়। তাহলে এই 45,000ই হচ্ছে আমাদের তরিত সম্পদের মান। কার মান ভাইয়া, তরিত সম্পদের মান। এখন এই 45,000কে সুন্দর করে আপনি যদি এখানে বসিয়ে দেন, তাহলে আপনার অঙ্ক হয়ে গেল। মজুত মাল কত, 1,20,000 থেকে 45 বাদ দেন, তাহলে কতবার যাই, ভাইয়া, 7×4 45 বাদ দিলে থাকে কত, 20, আর এদিকে 65, কত থাকে তাহলে, 55, 20-এ 75,000 থাকে, তাই না ভাইয়া। 55 আর 20-এ 75,000 হয় না, তাহলে মজুদ মাল হবে 75,000 টাকা। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া, এটা বলেন তো। অনেকে উত্তর বের করে বসে আছেন, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে এই জিনিসগুলো আমরা কিন্তু এমসিকিউতেও সলভ করেছি, তাই না। বা এই যে সবাই বলে যে ভাইয়া রিটেনের ক্লাস দেন, আমরা যখন একটা চ্যাপ্টার পড়েছি, ওই চ্যাপ্টার রিলেটেড রিটেনে যত প্রশ্ন আসতে পারে বা এসেছে, সেগুলোও কিন্তু আমরা সমাধান করে আসছি, তাই না। যখন আপনাদেরকে অনুপাত বিশ্লেষণ পড়াইছি, এই প্রশ্নটা কি সলভ করাইছি না ভাইয়া, বলেন তো। এই প্রশ্ন কিন্তু আমরা সলভ করাইছি। তাহলে আমরা যদি প্রশ্ন সলভিং এর বিষয়গুলো যদি জেনে থাকি, তাহলে কিন্তু আমরা সহজে উত্তর করতে পারবো। মনে রাখতে হবে পরীক্ষার হলে যে অ্যাকচুয়ালি ভাবার সময় থাকে না। আমি একটা কথা বারবার বলি, বাসা থেকে প্র্যাকটিস করে যাইতে হবে, বাসা থেকেই সবকিছু মাথায় ফিক্সড করে নিয়ে যাইতে হবে। পরীক্ষার হলে খালি প্রশ্ন দেখব, ওই প্রশ্ন অনুযায়ী আমি মাথা থেকে জিনিসগুলোকে অ্যাপ্লাই করব। যে এই জিনিসটা করতে পারবে সেই চান্স পাবে, বোঝা গেছে।
এন্ড পরীক্ষার হলে যে যদি ভাবতে হয় আমার যে মজুদ পণ্য আমি কিভাবে বের করব, তাহলে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। হয়তো সেটা বের হবে কিন্তু 10 মিনিট সময় লাগবে। তো সেই কারণে আমাদের প্রস্তুতি হবে এমন, আমার মাথাতে অটোমেটিক্যালি সবকিছু সেট করা থাকবে, কম্পিউটারের মতো প্রশ্ন দেখব, কোন উপায়ে প্রশ্নটা সলভ করব মাথাতে অলরেডি সেট করা আছে, সেটা অ্যাপ্লাই করব, উত্তর দাগাই দিয়ে চলে আসব। ক্লিয়ার ভাইয়া? তো এই জিনিসগুলো ভাইয়া মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবং আপনাদেরকে আমি যখন পেড ব্যাচে পড়াইছি তখন একটা জিনিস দেখেছেন, আমি কিন্তু কোনোদিন অপশন টেস্ট, এই টেস্ট, সেই টেস্ট, ভাইয়া এই করে সেই করে এটা মুখস্থ করবা কোনোদিন বলেছি? কোনোদিন বলিনি। এটার কারণ কি ভাইয়া? দেখতেন আমি যখন পেড ব্যাচে করাইতাম উত্তর কিন্তু বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে ঢাকাই থাকতো, তাই না? আমি অঙ্ক করার পরে দেন বের করে উত্তরকে মিলাইতাম, তাই না? তো এটা দ্বারা কি অটোমেটিক্যালি আপনাদের একটা অভ্যাস গড়ে উঠেছে যে কিভাবে আমার সলভ করা দেখেছেন, যারা ক্লাস করেছেন রেগুলারলি, অটোমেটিক্যালি কিন্তু তাদের মাথায় সেট হয়েছে যে প্রশ্ন কিভাবে সলভ করতে হয়। অটোমেটিক্যালি রিটেনের একটা প্রস্তুতি হয়ে গেছে। এখন খালি আমি রিটেনের ক্লাসগুলো আপনাদেরকে ধরিয়ে দিব এবং এই রিলেটেড যত প্রবলেম আছে রিটেনের আমি সবকিছু আপনাদেরকে দিয়ে দিব, বাসায় খালি প্র্যাকটিস করবেন, দেখবেন রিটেনে কখনো আটকাবেন না। ক্লিয়ার ভাইয়া? এই জিনিসটা মাথায় রাখবেন। সবাই বুঝছেন ভাইয়া? ওকে। হ্যাঁ, আপনি রাপ করতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে? আপনি রাপ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। এবার দেখেন এবার আমাদেরকে সমন্বয় জাবেদা করতে বলেছে ভাইয়া। দেখি তো ভাইয়া সমন্বয় জাবেদায় কি বলেছে। এই প্রশ্নটা একটু চেঞ্জ করে আমি দিয়েছি, কিন্তু এই প্রশ্নটা আপনাদের ডিউ 23-24 আসা প্রশ্ন, আমি একটু চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে? এই প্রশ্নটা ডিউ 23-24 আসছে ভাইয়া, ঠিক আছে? এই রিলেটেড অনেক প্রবলেম আমরা সলভ করেছি। কি বলেছে? রেওয়া মিলে সাপ্লাইজ খরচ আছে, 10,000 টাকা। ভাইয়া বলেন, খরচের জের দেয়া থাকলে তাকে কি বানাবো? সম্পদ বানাবো না? খরচের জের দেয়া থাকলে তাকে আমরা কি বানাবো? সম্পদ বানাবো। তাহলে সাপ্লাইজ খরচের সম্পদের নাম কি ভাইয়া বলেন তো? সাপ্লাইজ। তাহলে আমাদের কি হবে ভাইয়া? সাপ্লাইজ হিসাব কি হয়ে যাবে বলেন তো? সাপ্লাইজ হিসাব হয়ে যাবে ডেবিট। লিখলাম ডেবিট। আর সাপ্লাইজ খরচটা কি আর থাকবে? সাপ্লাইজ খরচ আর থাকবে না, মানে কমে যাবে, ইন্তেকাল করবে, তাই না? সেজন্য আমরা লিখবো খরচ কমে গেল, সাপ্লাইজ খরচ হয়ে যাবে কি ভাইয়া? সাপ্লাইজ খরচ হিসাব হয়ে যাবে ক্রেডিট। হইলো ভাইয়া? হয়েছে না? এবার টাকা বসাইতে হবে। বলেন, সাপ্লাইজ হিসাবে টাকা বসাবো না সাপ্লাইজ খরচের টাকা বসাবো? যে থাকলো তার টাকা বসাবো। কে থাকলো ভাইয়া? সাপ্লাইজ হিসাব থাকলো। তাহলে সাপ্লাইজ হিসাবের জের বসাইতে হবে। এখন বলেছে যদি বছর শেষে 3,000 টাকার সাপ্লাইজ হাতে থাকে, তার মানে সাপ্লাইজ হিসাবের জের কত ভাইয়া? সাপ্লাইজ খরচের জের হচ্ছে 3,000 টাকা। তাহলে বিসমিল্লাহ করে 3,000 টাকা বসিয়ে দেন, আপনার অঙ্ক শেষ। এটাই হচ্ছে সমন্বয় জাবেদা, তাই না ভাইয়া? বলেন তো, এটাই সমন্বয় জাবেদা না? বলেন। হ্যাঁ, ক্লাসে বলেছিলাম, রাইট? তাহলে এই হচ্ছে আমাদের বিষয়। আমরা কি সকলে বুঝতে পেরেছি ভাইয়া? বলেন। তাহলে এইভাবে আমরা সুন্দর করে এখানে কিসের জের দেয়া আছে? সাপ্লাইজ খরচের জের দেয়া আছে। তাহলে সাপ্লাইজ খরচের জের দেয়া থাকলে তাকে আমরা কি বানাবো? তাকে আমরা বানাবো হচ্ছে সাপ্লাইজ হিসাব, অর্থাৎ সম্পদ বানাবো, ঠিক আছে? আর সাপ্লাইজ খরচটা কি হয়ে যাবে? অটোমেটিক্যালি আর থাকবে না, কমে যাবে। হইলো? তাহলে আমি যেহেতু সাপ্লাইজ বানাইছি, সম্পদ বানাইছি, তাহলে জের বসাবো কার? সম্পদের। প্রশ্নে দেখেন সাপ্লাইজ সম্পদের জের দেয়াই আছে। এখন এখানে সম্পদের জের না দিয়ে যদি আমাকে এখানে খরচের জের দিয়ে দিত, কি বলতো? বছর শেষে সাপ্লাইজ খরচ 3,000 টাকা, বছর শেষে সাপ্লাইজ খরচ 3,000 টাকা। ভাইয়া খরচ ছিল কত? প্রথমে খরচ ছিল 10,000, এখন আমাকে বলছে খরচ 3,000। তাহলে বাকি 7,000 আমার কি ভাইয়া বলেন তো? বাকি 7,000 আমার তখন কি হইতো? সম্পদ হইতো না? তখন কিন্তু আমি বসাইতাম কত? 7,000 টাকা বসাইতাম। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? বলেন তো, সবাই কি বুঝতে পেরেছি? ইয়েস অর নো? বলেন। ক্লিয়ার? হ্যাঁ, ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। নেক্সটে যাই আমরা, দেখি। এই যে দেখেন, আবার দেখেন ঢাবি লিখিত 23-24 এই প্রশ্নটা আসছে। এবার আমাদেরকে কি বলেছে বলেন তো? নিরাপত্তা প্রান্ত কত? ভাইয়া দেখছেন, আপনারা বলেন যে শর্ট সিলেবাস ভাইয়া, শর্ট সিলেবাসের বাইরে পড়তে হবে না। টিচার বলেছে ভাইয়া শর্ট সিলেবাসের বাইরে পড়বো না, কিন্তু দেখেন শর্ট সিলেবাসের বাইরেও কিন্তু আমাদের প্রশ্ন আসছে। হিসাব বিজ্ঞানের নীতিমালা শর্ট সিলেবাসে নাই, কিন্তু হিসাব বিজ্ঞানের নীতিমালা থেকেই আপনাদের
এই যে রিটেনে 2টা প্রশ্ন আসছিল এবং এমসিকিউতে একটা প্রশ্ন আসছিল, তাহলে শর্ট সিলেবাস আমি পড়বো না, শর্ট সিলেবাসের বাইরে পড়বো না, এই ধ্যান ধারণা থাকলে কিন্তু হবে না। এটা দেখেন 23-24 সালের প্রশ্ন, অর্থাৎ এই যে রিসেন্ট যে ঢাবিতে প্রশ্ন হয়েছে সেখানে কিন্তু ভাইয়া শর্ট সিলেবাসের বাইরে নিরাপত্তা প্রান্ত থেকে প্রশ্ন আসছে। ভাইয়া তাহলে নিরাপত্তা প্রান্তের সূত্র কি সেটা আগে আমাকে লিখতে হবে না? নিরাপত্তা প্রান্ত সমান আমরা কি জানি, কে বলতে পারি দেখি তো ভাইয়া? নিরাপত্তা প্রান্ত সমান আমাদের কি ভাইয়া? নিরাপত্তা প্রান্ত সমান বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিন্দু। বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিন্দু কিসে ভাইয়া? বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিন্দু টাকায়। কিসে ভাইয়া? টাকায়। তাহলে প্রশ্নে দেখি তো কিছুর মান দেওয়া আছে কিনা। প্রশ্নে আমাদের বিক্রয় বলেছে 50,000 টাকা, তাহলে বিক্রয় আমরা লিখলাম 50,000 টাকা। সমচ্ছেদ বিন্দু টাকা কি প্রশ্নে দেয়া আছে? সমচ্ছেদ বিন্দু টাকা প্রশ্নে দেয়া নাই। তাহলে সমচ্ছেদ বিন্দু টাকার সূত্র কি ভাইয়া? সমচ্ছেদ বিন্দু টাকার সূত্র হচ্ছে উপরে থাকবে স্থায়ী ব্যয়। তাহলে দেখি তো আমরা স্থায়ী ব্যয় কত। স্থায়ী ব্যয় হচ্ছে ভাইয়া 7,000 টাকা লিখলাম। নিচে কি থাকবে? নিচে থাকবে দত্তাংশ। ভাইয়া দত্তাংশের সূত্র জানো কি? দত্তাংশের সূত্র হচ্ছে আমাদের, দত্তাংশের সূত্র কি? বিক্রয়। বিক্রয় হচ্ছে 100 টাকা মাইনাস পরিবর্তনশীল ব্যয় 50 টাকা সমান কত? সমান হচ্ছে আমাদের 50 টাকা। তাহলে 50 বসাইলাম। তাহলে দেখেন আমরা যদি স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই দত্তাংশ করি তাহলে আমরা কত পাবো? এটা দিয়ে এটা কাটলাম, 5 দিয়ে যদি 70 কে কাটি তাহলে 5 14 70, একটা শূন্য থেকে গেল, তাহলে আমরা বলবো 140 একক। এটা আমরা এককের সূত্র ফেলেছি, কিন্তু আমার লাগবে কি? সমচ্ছেদ বিন্দু টাকা লাগবে। তাহলে এখন আমরা যদি 140 একককে যদি আমরা বিক্রয় মূল্য দিয়ে গুণ করে দিই, একক প্রতি বিক্রয় মূল্য কত ভাইয়া? একক প্রতি বিক্রয় মূল্য আমার 100 টাকা। তাহলে আমি যদি 100 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে? আমাদের হবে ভাইয়া 14,000 টাকা। কত হবে? 14,000 টাকা। তাহলে 50,000 টাকা থেকে আমরা যদি 14,000 টাকা সমচ্ছেদ বিন্দু বাদ দিয়ে দিই তাহলে উত্তর হবে কত? উত্তর হবে 36,000 টাকা। এটাই হচ্ছে আমাদের নিরাপত্তা প্রান্ত কত? 36,000 টাকা। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? বলেন, সবাইকে ক্লিয়ার ভাইয়া? বলেন। তাহলে দেখছেন এই কারণে আমি বলেন এই কারণে যারা আছেন ব্যাচে আমি 2বার করে করাইছি এই জিনিসগুলো, তাই না? এবং কোনো কিছু কি বাদ দিয়েছি? কোনো কিছু বাদ দিইনি। ইনশাআল্লাহ ঢাবির আগে আরো একবার পাবেন ক্লাস এগুলোর উপরে। ঢাবির আগে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ সলভের মধ্যে আরো একবার পাবেন। শুধু তাই না, ঢাবির পরে জগন্নাথ বলেন, রাবি বলেন, জাহাঙ্গীরনগর বলেন, গুচ্ছের ইউনিভার্সিটি বলেন, যেটাই বলেন না কেন সবার আগে আমরা আবার একবার করে সলভ করব। ঠিক আছে? যা করা লাগে করব, জাস্ট আপনারা খালি কি করবেন? বাসায় একটু পড়াশোনা করবেন। যেগুলো দিব এগুলোই সলভ করে যাবেন, এগুলোই 100% পরীক্ষায় আসবে। যা করাবো তাই আসবে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে ভাইয়া? ওকে, ক্লিয়ার ভাইয়া? সবাই বলেন। স্যার কিভাবে টাকা বের করতে বলেছে নাকি অনুপাতে? ভাইয়া টাকা কিছু না বললে অবশ্যই আমরা টাকা বের করব। হ্যাঁ, কিছু না বললে অবশ্যই আমরা টাকা বের করব। ঠিক আছে? কারণ টাকাটাই মেনলি জানতে চাই। ক্লিয়ার? বলেন বলেন। একজন বলেছে সব ভুলে যাই স্যার। পড়াশোনা করতে হবে, পড়াশোনা প্র্যাকটিস করতে হবে। ভুলবেন কেন? 10 বার করেন। ভুলে গেলে 10 বার করে সলভ করেন, দেখবেন আর ভুলবেন না। আপনি যদি মনে করেন একবার করব, স্যারের ক্লাস একবার করব তাহলে শিখে যাব, তাহলে হবে না। 10 বার সলভ করেন, সমস্যা নাই। ঠিক আছে? আপনি 10 বার সলভ করেন, প্রবলেম নাই তো। ঠিক আছে? পরে যাই আমরা দেখি। দেখেন কি বলেছে, উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলে একক প্রতি স্থায়ী ব্যয়ের উপরে কি প্রভাব পড়ে? ভাই এটা উত্তর করেন তো দেখি। রিটার্নে দিয়েছে এই প্রশ্ন ভাইয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া। এটা উত্তর করেন দেখি, কে পারে? উৎপাদন যদি বেড়ে যায় একক প্রতি স্থায়ী ব্যয় কি হয়? কে বলতে পারে দেখি ভাইয়া? উৎপাদন বাড়লে, উৎপাদন যদি বেড়ে যায়, আপনার প্রতিষ্ঠানের উৎপাদন বেড়ে গেছে, তাহলে একক প্রতি স্থায়ী ব্যয় কি হবে? কে বলতে পারে দেখি? এটা কে বলতে পারে ভাইয়া দেখি? এটা যদি আপনি ভুলেও যান, আমি কিন্তু বের করার টেকনিক শিখাইছিলাম, আপনি মুখস্থ করে গেছেন কিন্তু আপনি ভুলে গেছেন ভাইয়া। আমি কিন্তু ভাইয়া বের করার টেকনিক শিখাইছিলাম। কে বলতে পারে দেখি? এই জুবাইর আহমদ, আপনি চান্স পেয়েছেন তারপরে ক্লাস করেন কেন? হ্রাস পায়, কমে, অনেক কিছুই ভুলে গেছি অথচ সব শেষ করেছিলাম। বলবেন হ্রাস পায়, কমে যায়। ভেরি গুড ভাইয়া। দেখি উৎপাদন যদি বেড়ে যায়, সাপোজ আপনার প্রতিষ্ঠানে উৎপাদন হচ্ছে 10,000 একক আর স্থায়ী ব্যয় আছে কত? স্থায়ী ব্যয় আছে 30,000 টাকা। তাহলে এখন আপনার একক প্রতি কত হবে বলেন তো? একক প্রতি হবে হচ্ছে আপনার একটার জন্য 30,000 ভাগ 10,000 সমান কত টাকা? 3 টাকা। একক প্রতি কত টাকা? 3 টাকা। এখন কি বলেছে? উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলে, তাহলে উৎপাদন বৃদ্ধি পেয়ে সাপোজ হইল 15,000 একক।
কত হইল 15,000 একক। স্থায়ী ব্যয়, তাই না? তাহলে স্থায়ী ব্যয় তো স্থায়ী থাকবে, কোনো পরিবর্তন হবে না। 10,000-ও 30,000, 15,000-ও 30,000, তাহলেই তো না স্থায়ী হইলো। তাহলে এখন আমরা একক প্রতি করি তো দেখি কত হয়। 30,000 ভাগ হচ্ছে কত 15,000, তাহলে কত হইলো ভাইয়া 2 টাকা হইলো। এখন একটা জিনিস দেখেন তো, উৎপাদন কি হয়েছে? 10,000 থেকে 15,000 হয়ে গেল, তার মানে উৎপাদন কি হয়েছে? উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এখন এই উৎপাদন বৃদ্ধি পাওয়ার ফলে একক প্রতি ব্যয়টা কি হয়েছে? 3 টাকা থেকে 2 টাকা হয়েছে, তার মানে কি হয়েছে ভাইয়া বলেন তো? হ্রাস পেয়ে গেল না ভাইয়া? তাহলে উত্তর কি হবে বলেন তো? তাহলে আমরা এটা উত্তর করব, উৎপাদন বৃদ্ধি পেলে একক প্রতি স্থায়ী ব্যয় কি হবে? হ্রাস পায়। কি লিখবো ভাইয়া? আমরা লিখবো হ্রাস পায়। ক্লিয়ার সবাই? একবারে ব্যাখ্যা সহ বিশ্লেষণ করে দিলাম, বুঝতে পেরেছেন ভাইয়া? একবারে আমি ব্যাখ্যা সহ বিশ্লেষণ করে দিলাম, ঠিক আছে? সবাই কি বুঝছেন? বলেন। কমে যাবে, ভেরি গুড, থ্যাংক ইউ। পরে যাই দেখি। 9 নাম্বার, দেনাদার কর্তৃক আদায়কৃত 20,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেয়া হলেও নির্ধারিত সময় পর্যন্ত ব্যাংক তা আদায় করেনি। তার মানে দেখেন তো, আদায়ের জন্য জমাকৃত চেক আদায় করেনি। কে আদায় করেনি? ব্যাংক আদায় করেনি। এখন বলছে এমন দফা ব্যাংক সমন্বয় বিবরণীতে কিভাবে দেখাতে হবে? বলেন ভাইয়া। আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক আদায় করেনি। কে আদায় করেনি? ব্যাংক আদায় করেনি। তাহলে কার ভুল এটা? এটা হচ্ছে ব্যাংকের ভুল। কার ভুল? ব্যাংকের ভুল, তাই না? ব্যাংকের ভুল, তাই না? তাহলে ব্যাংকের যদি ভুল হয় তাহলে ভুলটা সংশোধন করবে কে? ব্যাংকই সংশোধন করবে। তাহলে আমাকে কি করতে হবে? আদায় করা মানে যোগ করা। ব্যাংকে আদায় করতে হতো, যোগ করতে হতো হিসাবে, কিন্তু সে কি করেনি? আদায় করেনি, মানে যোগ করেনি। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণীতে কি করব? মিল করতে হলে কি করতে হবে? যোগ করে দিতে হবে। তাহলে আমাকে লিখতে হবে এটা ব্যাংক বইয়ের সাথে যোগ করতে হবে। কি করতে হবে? ব্যাংক বইয়ের সাথে কি করতে হবে? যোগ করতে হবে, তাই না ভাইয়া? ব্যাংক বইয়ের সাথে কি করতে হবে? যোগ করতে হবে। এইভাবে জাস্ট একটু সুন্দর করে এক লাইনে আমরা লিখে দিলেই হয়ে যাবে। ক্লিয়ার ভাইয়া? রাইট। এটাকে আমরা কি বলেছিলাম? এটাকে আমরা বলেছিলাম পরিবহনাধীন চেক, ট্রানজিটে জমা চেক বলেছিলাম না ভাইয়া? বা ডিপোজিট ইন ট্রানজিট। এটারই আরেকটা নাম কি? আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংকই করেনি, আদায় করেনি। অর্থাৎ দেনাদার একটা চেক দিয়ে গেছে, আমি আমার হিসাবে প্লাস করেছি, নগদান বইতে প্লাস করেছি, চেকটা নিয়ে ব্যাংকে জমা দিয়েছি, কিন্তু ব্যাংক কোনো কারণে এখনো কি করেনি? আমার হিসাবে টাকাটা যোগ করেনি। কে যোগ করেনি? ব্যাংক যোগ করেনি। তার মানে ব্যাংকে কি করতে হবে? যোগ করে দিতে হবে। এটাকে ভদ্র ভাষায় বলা হয় আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংকই করেনি, আদায় করেনি। ক্লিয়ার হয়ে সবাই? ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে দেখছেন। এবার আসি, একটি পুরাতন যন্ত্রপাতি মেরামত বাবদ 5,000 টাকা যন্ত্রপাতি হিসাবে লিপিবদ্ধ হয়েছে। তাহলে দেখেন, যন্ত্রপাতি মেরামত 5,000 টাকা। যন্ত্রপাতি কি ভাইয়া? মেরামত করেছেন আপনি কত টাকায়? 5,000 টাকায়। কিন্তু এটাকে আপনি কোন হিসাবে লিখেছেন? যন্ত্রপাতি হিসাবে লিখেছেন। এর জন্য সংশোধনী দাখিলা কি হবে? এখন প্রথম কথা, আমার যন্ত্রপাতি মেরামত খরচকে কি আমি যন্ত্রপাতি হিসাবে লিখতে পারবো? আমাকে এটা বলেন তো ভাইয়া। বলেন ভাইয়া, আমাকে এটা বলেন, আমাকে এটা বলেন, যন্ত্রপাতি মেরামত খরচকে কি আমি যন্ত্রপাতি হিসাবে লিখতে পারবো ভাইয়া? এটা আমাকে বলেন তো দেখি। যন্ত্রপাতি মেরামত খরচকে কি আমি যন্ত্রপাতি হিসাবে লিখতে পারবো? না, লিখতে পারবো না। তার মানে এটা একটি ভুল। কেন? যন্ত্রপাতি আমি ব্যবহার করব, নষ্ট হবে, তারপরে মেরামত হবে। তাহলে আমরা কি জানি? যে খরচগুলো যন্ত্রপাতি ব্যবহারের পরে হয় তার জন্য আমরা ওই হিসাবগুলোকে আমরা যন্ত্রপাতি হিসাবের মধ্যে ইনক্লুড করতে পারবো না। ব্যবহারের আগে যে খরচগুলো হবে অর্থাৎ সেগুলোকে আমরা মূলধন আয়িত করে, মানে মূলধন জাতীয় ব্যয় হিসাবে গণ্য করে যন্ত্রপাতির সাথে অ্যাড করব, তাই না ভাইয়া? তাহলে এটা কি ভুল? নীতিগত ভুল এটা হয়ে গেছে, তাই না? এটা কি ভুল হয়ে গেছে? নীতিগত ভুল হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই যে নীতিগত ভুল হইলো, তাহলে নীতিগত ভুল যদি হয় তাহলে আমি কি বলেছিলাম? এক পক্ষের ভুল না দুই পক্ষের ভুল? নীতিগত ভুল মানে অবশ্যই দুটি পক্ষের ভুল হয়েছে। তাহলে দেখি আমরা ভুলটাকে সংশোধন করি। দেখেন, তাহলে এখানে আমাকে কি লিখতে হবে? মেরামত ব্যয় হিসাবে লিখতে হবে, তাই না? তাহলে আমি লিখি মেরামত ব্যয়। তাহলে মেরামত ব্যয় কি? একটি ব্যয় হিসাব। মেরামত ব্যয় হবে কি ভাইয়া? মেরামত ব্যয় হিসাব কি হয়ে যাবে ভাইয়া? আমাদের ডেবিট হয়ে যাবে। কত টাকা?
5,000 টাকা, তাই না? এখন ভুল করে আমি কি করেছিলাম, যন্ত্রপাতি হিসাবে লিখেছিলাম। তো যন্ত্রপাতি হিসাবে লেখা মানে কি, যন্ত্রপাতি বৃদ্ধি পেয়ে গেছিল, কিন্তু এই যন্ত্রপাতি হিসাবে লেখাটা কি সঠিক হয়েছে আমার? না, আমি ভুল করেছি। এখন কি করতে হবে, যন্ত্রপাতি হিসাবটাকে কেটে দিতে হবে। তাহলে যন্ত্রপাতি হিসাবকে যদি কেটে দেন, তাহলে যন্ত্রপাতি হিসাবকে কি করে দিতে হবে, কমিয়ে দিতে হবে। তাহলে আমি এখন কি করব, ক্রেডিট করব কাকে, ক্রেডিট করব আমরা যন্ত্রপাতি হিসাবকে, আমরা ক্রেডিট করব, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। এই যে দেখেন ভুলটা কি হয়ে গেল, সংশোধন হয়ে গেল। ঠিক আছে, এটাই হচ্ছে ভুল সংশোধনী দাখিলা। ক্লিয়ার ভাইয়া? ভুল সংশোধনী দাখিলা থেকে একটি করে আপনাদের কি আসবে, একটি করে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। ঠিক আছে, মেরামত ব্যয় হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। ভেরি গুড, থ্যাংক ইউ। পরে যাই আমরা, দেখেন কি বলেছে, বছর শেষে বকেয়া সেবায়ের 10,000 টাকা সমন্বয় করা না হয় তবে নিট আয়ের উপরে প্রভাব কেমন হবে, নিট আয়ের উপরে প্রভাব কেমন হবে। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া। দেখেন, বছর শেষে বকেয়া সেবায়ের 10,000 টাকা সমন্বয় করা না হলে নিট আয়ের উপরে কি প্রভাব পড়বে। ভাইয়া, বকেয়া সেবায় যদি আমি সমন্বয় করি, কি করি, বকেয়া সেবায় যদি আমি সমন্বয় করি, তাহলে সমন্বয় করলে কি হবে আমাদের বলেন তো, বকেয়া সেবায় সমন্বয় করলে আমাদের সেবায় বাড়বে। সমন্বয় করা মানে কি, সমন্বয় করা মানে হচ্ছে আয় হিসাবে লিপিবদ্ধ করা। সমন্বয় করা মানে কি ভাইয়া, আয় হিসাবে লিপিবদ্ধ করা। সমন্বয় করা মানে হচ্ছে আয় হিসাবে কি করা, আয় হিসাবে লিপিবদ্ধ করা। ঠিক আছে, তাহলে সমন্বয় যদি আমি করি তাহলে কি হবে, আয় বেড়ে যাবে। এখন কি বলেছে আমাদের বলেছে বকেয়া সেবায় সমন্বয় করা না হয়। তাহলে বকেয়া সেবায় যদি সমন্বয় করা না হয় তাহলে সেবায় কি হয়ে যাবে বলেন তো, না হইলে লিপিবদ্ধ করিনি, তার মানে সেবায় কমে যাবে। এখন সেবা আয় যদি কমে যায়, তাহলে সেবায় কমে গেলে আমার জানতে চাচ্ছে নিট আয়ের উপরে কি প্রভাব পড়বে। তাহলে সেবায় যদি কমে যায় আমার কি হবে ভাইয়া, নিট আয়ও কি হবে, নিট আয় কমবে। নিট আয় কি হবে ভাইয়া, নিট আয় কমবে। তাহলে প্রভাবটা কি ভাইয়া, বকেয়া সেবায় যদি সমন্বয় করা না হয় তাহলে আমার কি হবে, আয়কে লিপিবদ্ধ করা হবে না। আর আয়কে যদি লিপিবদ্ধ করা না হয় তাহলে আমার নিট আয় কি হয়ে যাবে, নিট আয় কমে যাবে। ঠিক আছে, হ্যাঁ, এক্সাম ব্যাচ আমাদের আসছে, এক্সাম ব্যাচের ঘোষণা কালকে আসবে, বুঝতে পেরেছেন? তাসফিয়া তান্নি, আমাদের এক্সাম ব্যাচের ঘোষণা আগামীকাল আসবে। এক্সাম ব্যাচ প্লাস লাস্ট 35 দিনের একটা ক্র্যাশ কোর্স আসবে আমাদের, বুঝতে পেরেছেন? এক্সাম ব্যাচ প্লাস লাস্ট 35 দিন, মানে ফাইনাল শর্ট প্লাস এক্সাম ব্যাচ আমাদের হচ্ছে আগামীকালকে ঘোষণা আসবে। ঠিক আছে, আমি আগে একটু বলে দিচ্ছি কি কি থাকবে না থাকবে, এগুলো আপনারা পাবেন। লাস্ট 35 দিনে আমাদের প্রতিটা সাবজেক্টের, জাস্ট আপনারা তো এতদিন পড়াশোনা করেছেন না, এখন প্রতিটা সাবজেক্টের মোস্ট ইম্পর্টেন্ট আসতে পারে এই ধরনের প্রশ্নগুলোকে আমরা সলভ করে আপনাদেরকে দিয়ে দিব। আর এর সাথে সাথে এক্সাম ব্যাচ, অর্থাৎ এক্সামগুলো চলতে থাকবে আমাদের। রিভিশন এক্সাম হবে প্রথমে, রিভিশন এক্সামগুলো এমন হবে যে 3-4টা অধ্যায় মিলে আপনাদের এক্সাম থাকবে। এই এক্সামগুলো শেষ করে আমরা কি হবে, লাস্ট আমাদের হাতে 20 থেকে 25 দিন সময় থাকবে, এই সময় দিনে আমরা ঢাবি রিলেটেড 10টা মডেল টেস্ট দিব, অর্থাৎ ডিইউ ক্র্যাশ কোর্স প্লাস ডিইউ এক্সাম ব্যাচ একসাথে আমাদের দুইটা কম্বাইন করে একটা ব্যাচ আসবে কালকে। ক্লিয়ার ভাইয়া? সবাই বুঝতে পেরেছেন ভাইয়া? তাহলে এই যে এক্সাম দিতে পারছেন না, প্রচুর এক্সাম সামনে আপনাদের আছে, এবং আমরা ওয়েবসাইটে কিভাবে আমাদের রিটেন এক্সাম দিবেন সেই সিস্টেমটাও আমরা ডেভেলপ করে ফেলেছি ইনশাল্লাহ। তো সবকিছু মিলে ওয়েবসাইটে অনেক চেঞ্জ, সেলফ প্র্যাকটিস থেকে শুরু করে এক্সাম ব্যাচের এক্সাম, রিটেন এক্সাম, ডিইউ ক্র্যাশ কোর্স অর্থাৎ ডিইউ এর জন্য যা যা লাগবে একবারে, রিটেন এমসিকিউ একবারে, সব টোটাল ক্লাস এভরিথিং মিলে আমরা একটা 35 দিনের একটা প্ল্যান আপনাদের চলে আসছে। ঠিক আছে, যারা অলরেডি আমাদের সাথে যুক্ত আছেন, যারা ভর্তি আছেন তারা তো সব ফ্রি একবারে শেষ পর্যন্ত, আর যারা ভর্তি হননি বা এক্সাম ব্যাচের জন্য প্রতিনিয়ত যারা নক দিচ্ছেন তারা নক দেওয়ার দরকার নেই, আগামীকালকে আমরা পেজে সবকিছু জানিয়ে দিব, আগামীকাল থেকে খোঁজ নেবেন আপনারা। ঠিক আছে, না ভাই যারা পেড ব্যাচে আছে ওটা তো সারা জীবন ফ্রি করে দিয়েছি আপনাদের জন্য, তাই না? আপনারা একবারে জিএসটি পর্যন্ত সব ফ্রি পাবেন, কিন্তু যেটা এক্সাম ব্যাচ আসবে এই এক্সাম ব্যাচ অনলি ফর ডিইউ এবং ডিইউ ক্র্যাশ কোর্স, অর্থাৎ শুধুমাত্র ঢাবির জন্য, ঢাবি পর্যন্ত এটার সীমা থাকবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। ঢাকা ডিভিশন এক্সাম আপনাদের সামনে 21 তারিখে, যারা রেজিস্ট্রেশন করেননি এখন রেজিস্ট্রেশন করে ফেলবেন, আপনাদের বই রেডি, ওএমআর রেডি, এভরিথিং রেডি। আরও যারা ভালো করবেন তাদের জন্য অনেক পুরস্কার আছে, অনেক কিছু আছে, অনেক গিফট আছে, অনেক বই আছে, এভরিথিং আছে। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীরা আমাদের সেদিন আসবে, আপনাদের সাথে ডিরেক্টলি কথা বলবে, আমাদের টিচাররা সবাই থাকবে। তো সব মিলে আমাদের মনে হয় একটা অন্যরকম একটা দিন হতে যাচ্ছে আগামী শনিবার 21 ডিসেম্বর। সবাই চলে আসবেন। ঠিক আছে ভাইয়া? ওকে।
না, আরিওর জন্য এক্সাম ব্যাচ নাই, আরিওর জন্য এক্সাম ব্যাচ এখন না, ওটা পরে আসবে। তবে আপনি এখানে ভর্তি হয়ে রিভিশন গুলো করতে পারবেন। হ্যাঁ, রিভিশন এক্সাম গুলো আপনি দিতে পারবেন এখন থেকে ভর্তি হয়ে এক্সাম ব্যাচে রিভিশন এক্সাম। আর আরিও আর ঢাবির মধ্যে তো পার্থক্য কোথায়? শুধুমাত্র এখানে ফাইন্যান্স মার্কেটিং, এখানে ফাইন্যান্স মার্কেটিং নাই। তো আপনি এখন থেকে ভর্তি হয়ে একবার রিভিশন কমপ্লিট করতে পারেন, এটা আপনার বিষয়, যেহেতু কোর্স ফি কম হবে অনেক। ঠিক আছে, দেখি 12 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। ব্যবসায় প্রারম্ভিক মূলধনের পরিমাণ 70,000, সমাপনী মূলধনের পরিমাণ 1,30,000, নিট ক্ষতির পরিমাণ 40, উত্তোলনের পরিমাণ 50,000। এখন আমাদের বলছে তাহলে বছরব্যাপী তিনি ব্যবসায় কত টাকা অতিরিক্ত মূলধন প্রদান করেছে। তাহলে এটা আমি কি শেখাইছিলাম ভাই? একটা টি ছক আঁকবেন, টি ছক এঁকে এই পারে লিখবেন প্রারম্ভিক মূলধন, কি লিখবেন? প্রারম্ভিক মূলধন। এই পারে আপনি লিখবেন সমাপনী মূলধন, তাই না? এই দুটো আগে লিখে ফেলবেন। লিখার পরে আপনি দেখবেন যে জিনিসগুলো মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে সেই জিনিসগুলো প্রারম্ভিক মূলধনের সাথে, আর যে জিনিসগুলো মালিকানা সত্ত্বকে হ্রাস করে সেই জিনিসগুলো সমাপনী মূলধনের সাথে। তাহলে প্রারম্ভিক মূলধনকে বৃদ্ধি করে কে? মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে অতিরিক্ত মূলধন। তাহলে এখানে লিখেন অতিরিক্ত মূলধন। এই পারে নিট লাভ, ভাইয়া নিট লাভ কি করে? মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে না, তাহলে নিট মুনাফা হবে এখানে। সমাপনী মূলধন নিট ক্ষতি, ভাইয়া ক্ষতি যদি হয়ে যায় মালিকানা সত্ত্ব কমে না, সেজন্য ক্ষতিগুলোকে এই পারে লিখবো। ভাইয়া উত্তোলন, উত্তোলন যদি হয় তাহলে উত্তোলন হলে কি হবে? মালিকানা সত্ত্ব কমে না, সে কারণে উত্তোলনকে এই পাশে লিখবো। এবার আমি টাকা বসাই। প্রারম্ভিক মূলধন ছিল 70,000, সমাপনী মূলধন ছিল 1,30,000। কত? 1,30,000 বসাইলাম। নিট ক্ষতির পরিমাণ 40,000, ক্ষতি কোথায় আছে? এখানে আছে, বসাইলাম। উত্তোলনের পরিমাণ 50,000, উত্তোলন কোথায় আছে? এখানে আছে, বসাইলাম। এখন বলছে বছরব্যাপী ব্যবসায় কত টাকা অতিরিক্ত মূলধন নিয়ে আসছে, তার মানে এটার মান জানতে চাইছে, নিট মুনাফা নাই। তাহলে এপারের মান যদি জানতে চাই তাহলে বিপরীত পাশকে যোগ করি, এপারে যোগ করি, কত হয়? 1,70,000, 1,70,000 আর 50-এ 2,20,000। এখন এই 2,20,000 থেকে আমি কি করব? এই পাশে যে 70,000 আছে এই 70,000কে আমি বাদ দিয়ে দিব, তাহলে থাকবে কত? 1,50,000। কত থাকবে? 1,50,000। এতটুকু কাজ আপনি রাফে করবেন। কোথায় করবেন? আপনি রাফে করবেন। করে আপনি যে নির্ধারিত আপনার জায়গা থাকবে উত্তরে, সেই উত্তরে আপনি লিখবেন কি? ব্যবসাতে কত টাকা অতিরিক্ত মূলধন প্রদান করেছে। আপনি জাস্ট খালি লিখবেন অতিরিক্ত মূলধন। কি লিখবেন? অতিরিক্ত মূলধন 1,20,000 টাকা। এতটুকু কাজ আপনি খালি করবেন। ঠিক আছে, রাফ করার জায়গাতে আপনি রাফ করবেন বা প্রশ্নে আপনি রাফ করবেন, করে এইভাবে উত্তরটা বের করবেন, করে জাস্ট আপনার নির্ধারিত যে জায়গা থাকবে সেখানে অতিরিক্ত মূলধন 1,20,000 টাকা এটা আপনি লিখে দিবেন। ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার? সরি 1,20,000 না 1,50,000, 1,50,000 এই যে 1,50,000। ঠিক আছে ভাইয়া, বলেন ক্লিয়ার সবাই? এক্সাম ব্যাচ ভাই আসবে কালকে। হ্যাঁ, এক্সাম ব্যাচ কালকে আসবে। আমাদের এক্সাম ব্যাচ এবং ডিউ ক্র্যাশ কোর্স একসাথে আসবে, বুঝতে পেরেছেন? লাস্ট 35 দিনে ডিউ এর জন্য যা যা পড়া দরকার, ফাইনাল সাজেশন থেকে শুরু করে ফাইনাল শর্ট ক্লাস প্রতিটা সাবজেক্টের, প্লাস এক্সাম ব্যাচ, মডেল টেস্ট একসাথে, এটা কালকে আসবে আমাদের। ঠিক আছে, আর ঢাকাতে যারা আছেন তারা অবশ্যই 21 তারিখের প্রোগ্রামে চলে আসবেন। ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা দেখি, হ্যাঁ পরে যাই, দেখি কি বলছে। শেয়ার প্রতি আয় কত সেটা জানতে যাচ্ছে। শেয়ার প্রতি আয়, ভাইয়া শেয়ার প্রতি আয় কি শেখাইছিলাম বলেন তো? শেয়ার প্রতি আয় আমি কি শেখাইছিলাম বলেন? আগে দেখি শেয়ার প্রতি আয় কি আছে। কোম্পানির আয় বিবরণীতে করপূর্ব মুনাফা দেয়া আছে কত? করপূর্ব মুনাফা দেয়া আছে 7 লাখ টাকা। কত? 7 লাখ টাকা। এবার আয়কর, কর পূর্ব মুনাফা, কর পূর্ব মুনাফা 7 লাখ, আয়কর কত? 2,10,000। তাহলে কর পূর্ব যেহেতু মুনাফা, তাহলে আয়কর কি বাদ দেওয়া আছে না নাই? নাই, তাহলে আয়কর বাদ দিতে হবে। তাহলে কত থাকে বলেন তো? আমাদের থাকে হচ্ছে 4,90,000 থাকে না? হইল। কোম্পানি তার অগ্রাধিকার শেয়ারের উপরে 50,000 টাকা লভ্যাংশ দিয়েছে। এবার আমাকে কি করতে হবে? লভ্যাংশ দিতে হবে 50,000। দিলাম। তাহলে দেখেন, কর পূর্ব মুনাফা থেকে সরকারকে প্রথমে আমি কর দিব, দেওয়ার পরে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে আমি কি দিব? লভ্যাংশ দিব। দেওয়ার পরে আমার কাছে থাকছে কত? আমার কাছে থাকছে হচ্ছে 4,40,000 টাকা। এই 4,40,000 টাকা কে পাবে ভাইয়া? এই 4,40,000 টাকা পাবে সাধারণ শেয়ার হোল্ডারগণ। কে পাবে ভাইয়া? এই 4,40,000 টাকা পাবে সাধারণ শেয়ার হোল্ডারগণ। তাহলে ভাইয়া সাধারণ শেয়ার হোল্ডারগণের প্রাপ্য কত? 4,40,000 টাকা। এটাকে আমি এখন ভাগ দেব কি দিয়ে? সাধারণ শেয়ারের সংখ্যা দিয়ে।
এই যে দেখেন 1 লক্ষ কি রয়েছে, সাধারণ শেয়ার রয়েছে। তাহলে আমরা ভাগ দিব কত দিয়ে, 1 লক্ষ দিয়ে। 0 0 কাটেন, 0 0 কাটেন, এখানে 10 আর 44, তার মানে 4 10 40 আর 0.4, তার মানে 4.4 টাকা, 4.4 টাকা হয়, তাই না ভাইয়া? তাহলে শেয়ার প্রতি আয় কত, 4.4 টাকা। সবাই কি বুঝতে পেরেছি? বলেন, সবাই কি বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ, 9টা ইংলিশ ক্লাস আছে, আমি শেষ করে দেবো, আর বেশি নাই। হ্যাঁ, 9টা ইংলিশ ক্লাস আছে, তো আমি শেষ করে দেবো ভাইয়া, টেনশন নিয়েন না, প্যারা নিয়েন না, ঠিক আছে? তাহলে এই যে হয়ে গেল আমাদের, আর 2টা প্রশ্ন আছে, আর 2টা, হ্যাঁ আমি শেষ করে দেবো। দেখেন, 1 জানুয়ারি তারিখে কুরিন সঞ্চিতি হিসাবের জের ছিল 3000 টাকা। ভাইয়া বলেন তো, কুরিন সঞ্চিতির জের যদি দিয়ে দেয় তাহলে এটি কোন পদ্ধতি? এটি হচ্ছে বরাদ্দকরণ পদ্ধতি। কোন পদ্ধতি? বরাদ্দকরণ পদ্ধতি, তাই না? বা সঞ্চিতি পদ্ধতি। কি পদ্ধতি? বরাদ্দকরণ পদ্ধতি বা সঞ্চিতি পদ্ধতি। ওই দিনে প্রাপ্য হিসাবের জের ছিল 75,000 টাকা। 2 জানুয়ারি তারিখে কোন ধরনের ধারে বিক্রয় করার পূর্বে 500 টাকা অনাদায়যোগ্য বিবেচনা করা হয়, অবলোপন করা হয়, অবলোপন সম্পর্কিত জাবেদা দাও। ভাইয়া তাহলে আমরা কোন পদ্ধতিতে অবলোপনের জাবেদা দিব? বরাদ্দকরণ পদ্ধতিতে। কোন পদ্ধতিতে ভাইয়া? বরাদ্দকরণ পদ্ধতিতে, তাই না ভাইয়া? তাহলে বরাদ্দকরণ পদ্ধতিতে যদি কুরিন অবলোপনের জাবেদা দিই তাহলে কি জাবেদা হবে বলেন তো দেখি, কে বলতে পারে? তাহলে কি জাবেদা হবে, কে বলতে পারে বলেন? তাহলে কে বলতে পারে কি জাবেদা হবে? দেখছেন, কুরিন লিপিবদ্ধ করার 2টি পদ্ধতি আছে, একটা হচ্ছে সঞ্চিতি পদ্ধতি আর একটা সরাসরি পদ্ধতি। এখন কোন পদ্ধতিতে আমি উত্তর করব? দেখেন, এই যে কুরিন সঞ্চিতির জের দেয়া আছে না ভাইয়া? তাহলে কুরিন সঞ্চিতির যদি জের দেয়া থাকে তাহলে সেটি অবশ্যই কোন পদ্ধতিতে হবে? সেটি অবশ্যই সঞ্চিতি পদ্ধতিতে হবে। কোন পদ্ধতি? সঞ্চিতি পদ্ধতি। তাহলে আমাকে একটু বলেন তো, এই সঞ্চিতি পদ্ধতিতে কুরিন অবলোপনের জাবেদা কি? সঞ্চিতি পদ্ধতিতে কুরিন অবলোপনের জাবেদা কি হয়? কে বলতে পারে দেখি তো ভাইয়া, কে বলতে পারে বলেন? বরাদ্দকরণ মানে কি? ক্লাস করেননি কুরিনের? বরাদ্দকরণ মানে কি জিজ্ঞাসা করছেন, ক্লাস করেননি? বরাদ্দকরণ পদ্ধতিতে আগে আমরা কুরিন সঞ্চিতি ধরে রাখি, কুরিন হবার পূর্বে কুরিন সঞ্চিতি ধরে রাখি, এরপরে যখন কুরিন হয় তখন ওই সঞ্চিতি থেকে সেটাকে কি করি? অ্যাডজাস্ট করি। এটাই হচ্ছে বরাদ্দকরণ পদ্ধতি। বুঝতে পেরেছেন? ইংলিশ ক্লাস শেষ করে দেবো, আর একটা প্রশ্ন আছে, এটা দিয়ে শেষ করে দেবো। তাহলে বরাদ্দকরণ পদ্ধতিতে যখন কুরিন হয়ে যায় তখন কুরিন সঞ্চিতি ফান্ড থেকে টাকা কি হয়ে যাবে? কমে যাবে। তখন আমরা জাবেদা দেব কি ভাইয়া? কুরিন সঞ্চিতি ডেবিট, আর কি হয়ে যাবে ভাইয়া? দেনাদার হয়ে যাবে কি ভাইয়া? দেনাদার হয়ে যাবে আমাদের ক্রেডিট। কোন পদ্ধতি ভাইয়া? বরাদ্দকরণ পদ্ধতিতে অবলোপনের জাবেদা। কত টাকা? 500 টাকা। কত টাকা? 500 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে জাবেদা। ক্লিয়ার? হ্যাঁ, কুরিন সঞ্চিতি ডেবিট, দেনাদার ক্রেডিট, এই তো মনে আছে তো আপনাদের? ভেরি গুড, থ্যাংক ইউ। লাস্টে আমরা একটা যাই, এটা আপনারা বাসার কাজ করবেন, হোমওয়ার্ক করবেন এটা, ঠিক আছে? আমি একটা জিনিস খালি বলে দেবো, আপনারা পারবেন এখান থেকে। দেখেন, এখানে বলেছে নিট সম্পদের পরিমাণ কত। ভাইয়া নিট সম্পদ মানে, এই প্রশ্নটা সকলে ভুল করবে। নিট সম্পদ মানে এরা যেটা করবে, সকল সম্পদকে যোগ করবে। তারা কি করবে? সকল সম্পদকে যোগ করবে। না ভাইয়া, নিট সম্পদের কথার অর্থ হচ্ছে, মাথায় রাখবেন, নিট সম্পদ, ঢাবিতে একবার আসছে, অনেকে ভুল করেছে। নিট সম্পদ সমান মোট সম্পদ। কি বললাম? নিট সম্পদ মানে হচ্ছে মোট সম্পদ মাইনাস মোট দায়। মোট সম্পদ মাইনাস মোট দায়। এখন বলেন তো, সম্পদ থেকে দায় বাদ দিলে কি পাই আমরা? মালিকানা সত্ত্ব পাই না? তো আমরা নিট সম্পদ মানে এটাও বলতে পারি যে নিট সম্পদ মানে মালিকানা সত্ত্ব। মনে থাকবে সবার, নিট সম্পদ মানে কি? মালিকানা সত্ত্ব। নিট সম্পদ আমি কি করে বের করব? মোট সম্পদ থেকে মোট দায় বাদ দিয়ে দিব। সকল সম্পদের যোগফল থেকে সকল দায়ের যোগফলকে বাদ দিলে আমরা কি পাবো ভাইয়া? আমরা পাবো নিট সম্পদ। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? তাহলে এই জিনিসটা আমাদের কি হয়েছে বলেন তো? তাহলে এই জিনিসটা আমাদের কি হয়েছে? এই জিনিসটা আমরা মিস্টেক করে ফেলি, এটা মিস্টেক করা যাবে না। এই বেসিক গুলো জানতে হবে। ঢাবি 21-22 সম্ভবত প্রশ্ন, একটা প্রশ্ন দিয়েছিল, বলেছে নিট সম্পদ বের করো। ছেলে মেয়ে কি করেছে? মোট সম্পদের টাকা বের করে চলে আসছে। ভাইয়া মোট সম্পদ আর নিট সম্পদ দুইটা কিন্তু আলাদা জিনিস। ক্লিয়ার? ভাইয়া দেখেন, আমরা আজকে প্রশ্ন সলভ করেছি 15টা, কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন কেউ? 15টা প্রশ্ন যে আমরা সলভ করেছি, আমরা অ্যাকাউন্টিং এর 90% শেষ করেছি।
অ্যাকাউন্টিং এর 90% জিনিস আপনাকে টাস্ক দেওয়া হয়েছে, এটা কি বুঝতে পেরেছেন? আমরা হিসাব সমীকরণ করেছি, আমরা ব্যাংক সমন্বয় করেছি, আমরা সমন্বয় জাবেদা করেছি, আমরা সংশোধনী জাবেদা করেছি, আমরা অনুপাতের অঙ্ক করেছি, আমরা সমচ্ছেদ বিন্দুর অঙ্ক করেছি, আমরা ব্যয় ও ব্যয় শ্রেণীর অঙ্ক করেছি, তারপরে হচ্ছে আমরা আর কি করলাম ভাইয়া, ভুল সংশোধনীর ম্যাথ করেছি আমরা। দেখছেন তাহলে কতগুলো জিনিস আমরা অ্যাকাউন্টিং এ একসাথে ঝাড়া দিয়ে ফেললাম 15টা জিনিসের মাধ্যমে। এই জিনিসটাকে খেয়াল করেছেন আপনারা? দেখেন এটা হচ্ছে কোথাকার অঙ্ক, এটা হচ্ছে আমরা বলতে পারি যে নরমাল সমীকরণ রিলেটেড জিনিস। এটা আমরা কুরিনের অঙ্ক করলাম, কুরিনটা একটু আপনাদের মাথার মধ্যে দিয়ে দিলাম। এটা আবার আমাদের শেয়ার প্রতি আই অর্থাৎ শেয়ার রিলেটেড যে চ্যাপ্টার সেটা। এটা আমরা করেছি কি একতরফার ম্যাথ করেছি, এটা আমরা কি করেছি সমন্বয় জাবেদা করেছি, এটা আমরা ভুল সংশোধনী নিয়ে আলোচনা করেছি, এটা আমরা ব্যাংক সমন্বয় নিয়ে আলোচনা করেছি, এটা আমরা উৎপাদন ব্যয় নিয়ে আলোচনা করেছি, ব্যয় ব্যয় শ্রেণী, এটা আমরা উৎপাদন ব্যয় নিয়ে আলোচনা করেছি, এটা আমরা সমন্বয় জাবেদা নিয়ে আলোচনা করেছি, এই জায়গাতে এসে আমরা অনুপাত নিয়ে আলোচনা করেছি, এই জায়গাতে আবার উৎপাদন ব্যয় নিয়ে আলোচনা করেছি, IS2 মজুদ পণ্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছি, আর সবার প্রথমে আমরা হিসাব বিজ্ঞানের নীতিমালা নিয়ে আলোচনা করেছি, মালিকানা সত্ত্বের প্রভাব, এটা আমরা হিসাব সমীকরণ নিয়ে আলোচনা করেছি। দেখছেন তাহলে এই যে দেখেন রিটেন ক্লাসগুলো আমার প্ল্যানিং ছিল, এটা রিটেন ক্লাসটার আমার প্ল্যানই ছিল এটা, ঠিক আছে? কি প্ল্যান ছিল ভাইয়া? যে আপনারা ভুলে যাবেন, অনেক কিছু ভুলে যাবেন। তো আমি রিটেন ক্লাস যেগুলো নিব আপনাদের কিন্তু শেষ করা হয়েছে, অনেক কিছু ভুলে গেছেন। তো প্রতিদিন আমি এই রিলেটেড ফুল সিলেবাস থেকে প্রশ্ন নিয়ে এসে আপনাদেরকে রিটেনে সলভ করাবো, সপ্তাহে একটা করে। এতে করে কি হবে? অনেক কিছু মনে পড়ে যাবে। এই যে 15টা প্রশ্ন যারা ভুলে গেছেন বাসায় যে সলভ দিবেন, তাহলে আবার মনে পড়ে যাবে। ভুলবেন, ভোলাটা খুবই ন্যাচারাল, অবশ্যই ভুলবেন, খুবই ন্যাচারাল, তাই না? কিন্তু আস্তে আস্তে মনে পড়বে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন। ওইদিকে যেহেতু ক্লাস হচ্ছে সবাই ক্লাস করেন। আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।